আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন লেকচার 4 নাম্বার। ঠিক আছে? আমাদের আজকের লেকচার হচ্ছে পরিমাণগত রসায়ন লেকচার 4। আমরা গত ক্লাসে ওই যে কি বলে স্থূল সংকেত, আণবিক সংকেত এগুলো নির্ণয় করা শিখছি। হ্যাঁ? পরিমাণগত রসায়ন আজকে থেকে আমরা নতুন একটা মানে টপিকে ঢুকবো। নতুন টপিক বলতে এখন অনেকগুলো ম্যাথ করা লাগবে আসলে। হ্যাঁ? মানে এখন অনেকগুলো ম্যাথ আমরা করব। স্টোকিওমেট্রি ইউজ এখনো আমি দেখাবো না খুব একটা। স্টোকিওমেট্রি ইউজ আমি এখনো খুব একটা দেখাবো না। ঠিক আছে? তো এই আজকে যে ম্যাথগুলো করাবো আজকে আর কালকে যে ক্লাসে যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো হচ্ছে নরমালি আমাদের ইয়াতে কাজে লাগবে। যে শুরুর দিকে আমাদের বইতে এই চ্যাপ্টারের শুরুর দিকে অঙ্কগুলো আছে। ঠিক আছে? এই অঙ্কগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক হুবহু চলে আসে প্রায় টাইম। তো এই অঙ্কগুলো আমাদের করা লাগবে, তাই স্কিপ করা যাবে না। তো আমাদেরকে আগে আজকে প্রথম টপিক হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কি জিনিসটা বোঝা লাগবে। আমাদের প্রথম টপিক হচ্ছে আজকের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব। আজকে লেখা একটু কেমন জানি বিশ্রী হচ্ছে, তার জন্য দুঃখিত। আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। ঠিক আছে? আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তবে আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। পানির ঘনত্বের তুলনায় কত গুণ। আচ্ছা, পানির ঘনত্বের তুলনায় কত গুণ বলতে এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, আর আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, পানির ঘনত্ব সবসময় 1000। পানির ঘনত্ব সবসময় 1000। হ্যাঁ, আর আমরা সবাই জানি, মানে এটা এটা লিখে দিতে হবে, এটা সবসময় বিশুদ্ধ পানির। ঠিক আছে? মানে পানির মধ্যে অন্য কিছু না থাকলে, অন্য কোনো উপাদান না থাকলে পানির ঘনত্ব হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক তো এটাই। হ্যাঁ, আরেকটা আছে গ্রাম পার লিটার, যে কোনো একটা একক দিলে হবে। 1000 গ্রাম পার লিটার যা কথা, 1000 কেজি পার মিটার কিউবও তা কথা। ঠিক আছে? এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে? ধর ধর ধরি এর আপেক্ষিক গুরুত্ব 2। ধরি ধরি এ একটা পদার্থ আছে, এর আপেক্ষিক গুরুত্ব এর আপেক্ষিক গুরুত্ব এর আপেক্ষিক গুরুত্ব কত? 2। তাহলে এর আপেক্ষিক গুরুত্ব 2 বলতে কি বুঝাইছে? এর আপেক্ষিক গুরুত্ব 2 বলতে বুঝাইছে না যে এই পদার্থটার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় 2 গুণ। পানির ঘনত্বের তুলনায় 2 গুণ। হ্যাঁ, এখন পানির ঘনত্ব তো আমরা জানি যে 1000, তাহলে এই পদার্থের ঘনত্ব কত হবে? 2000। ঠিক আছে? তার মানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা অ্যাকচুয়ালি ওর ঘনত্বটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, সুতরাং আমরা লিখতে পারি না যে সুতরাং রো অফ এ, রো মানে ঘনত্ব, এর ঘনত্ব কি হবে? 2 ইন্টু রো অফ ওয়াটার। এটাই তো আপেক্ষিক গুরুত্ব বুঝেছে, যে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। তার আপেক্ষিক গুরুত্ব 2 বলতে কি বোঝাচ্ছে? ওই পদার্থে এই পদার্থের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের তুলনায় 2 গুণ। তো পানির ঘনত্ব আমরা জানি 1000, তাহলে 2 গুণ হলে কত? 2 ইন্টু 1000। 2 ইন্টু 1000, তার মানে 2000 কেজি পার মিটার কিউব। মেইনলি আসলে মানে আপেক্ষিক গুরুত্বটা কাজে লাগে যে ঘনত্ব বের করার জন্য। ঠিক আছে? আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরি ধরি বি পদার্থের বি এর আপেক্ষিক গুরুত্ব বি এর আপেক্ষিক গুরুত্ব 1.5। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে তাহলে সুতরাং আমরা এখান থেকে বি এর ঘনত্বটা বের করে ফেলতে পারবো। রো বি ইজ ইকুয়াল 1.5 ইন্টু রো অফ ওয়াটার। রো অফ ওয়াটার। ঠিক আছে? তাহলে কত হয়? 1.5 ইন্টু 1000। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে যে এটা 1500 কেজি, সরি 1500 কেজি বলতেছি, 1500 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? 1500 কেজি পার মিটার কিউব। জিনিসটা আশা করি বুঝাইতে পারছি।
ওকে, তাহলে আপেক্ষিক গুরুত্ব টপিকটা শেষ। আপেক্ষিক গুরুত্ব টপিকটা শেষ। এখন আমরা একটা ম্যাথ করে ফেলবো আপেক্ষিক গুরুত্ব নিয়ে কিছু একটা। হ্যাঁ, আচ্ছা আমরা একটা জিনিস বলছি যে বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে 1000, তাই না? শুধু অনলি বিশুদ্ধ পানির ঘনত্ব 1000, পানির সাথে অন্য কিছুর মিশ্রণ থাকলে এটা 1000 না। ঠিক আছে, তো এই জিনিসটা লিখে দিই, এই জিনিসটা একটু হালকা করে লিখে দিই, নোট, নোট আকারে লিখে দিই, নোট। বিশুদ্ধ পানির ঘনত্ব, বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, হ্যাঁ, কেজি পার মিটার কিউব। হ্যাঁ, পানির সাথে অন্য কোনো উপাদান মিশ্রণ থাকলে এটার ঘনত্ব চেঞ্জ হয়ে যায়। পানির সাথে, পানির সাথে অন্য কোনো, আমি যদি লিখি পানির সাথে অন্য কোনো, অন্য কোনো উপাদান মিশ্রিত থাকলে, উপাদান কি মিশ্রিত থাকলে, মিশ্রিত থাকলে ঘনত্ব চেঞ্জ হয়, ঘনত্ব চেঞ্জ হয়, ঘনত্ব চেঞ্জ হয়, চেঞ্জ হয়। যেমন সমুদ্র, সমুদ্র, সমুদ্রের পানির ঘনত্ব কিন্তু 1000 না। হ্যাঁ, সমুদ্রের পানির ঘনত্ব, সমুদ্রের পানির ঘনত্ব, ঘনত্ব কই গেল, ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব নয়। কেন নয়? কারণ কেন, কারণ সমুদ্রের পানিতে লবণ থাকে, অন্য উপাদান হিসেবে লবণ থাকে, কারণ সমুদ্রের পানিতে, কারণ সমুদ্রের পানিতে অন্য উপাদান হিসেবে লবণ থাকে, অন্য উপাদান হিসেবে লবণ থাকে, হিসেবে লবণ থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা আসলে আশা করি ক্লিয়ার। আপেক্ষিক গুরুত্বের ব্যাপারটা ফুল ক্লিয়ার হয়েছে, ঘনত্বের ব্যাপারটা, পানি ঘনত্বের ব্যাপারটা ফুল ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন একটা ম্যাথ করি। তাহলে কি বলছে আমাদেরকে, সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব 1.03, আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিচ্ছে। তার মানে ওর সমুদ্রের পানির যদি ঘনত্ব বের করতে চাই আমরা কি করতে হবে, পানির ঘনত্ব 1000, 1000-এর সাথে যদি 1.03 গুণ করে দিই তাহলে সমুদ্রের পানি আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব চলে আসছে। এর 1 ডেসিমিটার কিউব পানি দিয়ে, পানি নিয়ে বাষ্পীভূত করে, মানে এই সমুদ্রের পানির মধ্যে 1 লিটার সমুদ্র পানি দিছে, ডেসিমিটার কিউব। এটা ফার্স্ট চ্যাপ্টার পড়া, এই চ্যাপ্টারে পড়াইছিলাম কিনা মনে নেই আমার, পড়াবার কথা। ডেসিমিটার কিউব যা কথা, লিটারও তা কথা, তার মানে এটা 1 লিটার বুঝাইছে। ডেসিমিটার কিউব আর লিটার সেম কথা। ঠিক আছে, পানি দিয়ে বাষ্পীভূত করে 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেল। সমুদ্রের পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করো। তো জিনিসটা কেমন হবে, জিনিসটা হচ্ছে যে আমি বলি, ওরা কি বলছে, ওরা বলছে যে, কই গেল শেপ কই, হ্যাঁ এই যে শেপ নিলাম, ওরা কি বলছে একটু দেখি। ধরো এটা একটা পাত্র, এটা একটা কি পাত্র, এটা আমাদের একটা পাত্র। এই পাত্রের মধ্যে কি বলছে, এই যে এর 1 লিটার পানি নিয়ে বাষ্পীভূত করে, হ্যাঁ, এখন সমুদ্রের পানি আমরা কি করছি, সমুদ্রের পানি এখানে 1 লিটার সমুদ্র পানি নিলাম, যে 1 লিটার কি নিলাম, 1 লিটার সমুদ্রের পানি নিলাম, 1 লিটার কি নিলাম, সমুদ্রের পানি নিলাম। আচ্ছা দাঁড়া, এটা সুন্দর করে যদি লিখি, এখানে এই যে পানি আছে, যেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সবগুলো পানি, পানি, কিসের পানি, এখানে হচ্ছে 1 লিটার সমুদ্র পানি নিছি, 1 লিটার সমুদ্রের পানি, 1 লিটার সমুদ্রের পানি নিলাম, খুব ভালো কথা। এখন কি করছে, 1 লিটার সমুদ্রের পানি নিয়ে এটাকে বাষ্পীভূত করছি। হ্যাঁ, বাষ্পীভূত কেমনে করে, বাষ্পীভূত ধর এখানে তাপ দিলাম, এখানে তাপ দিলাম, এখানে তাপ দিলাম, এই যে তাপ দিলাম। এই তাপ দেওয়ার কারণে এখন কি হয়েছে, 36 পয়েন্ট, এখন এখন দেখ, এখানে 1 লিটার যে সমুদ্রের পানি নিছি, 1 লিটার সমুদ্রের পানি তো 1 লিটারই বিশুদ্ধ পানি না, এখানে তো কিছু পরিমাণ লবণও ছিল, আর সমুদ্রের পানিতে লবণ থাকে। তো তাপ দেওয়ার পর যখন এই পানিগুলা সম্পূর্ণ 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে, হ্যাঁ, সম্পূর্ণ 1 লিটার পানি কি হয়ে গেছে, 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে, 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে। 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর তখন কি পাইছে, 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেছে। তার মানে ওখানে যেহেতু আর লবণ তো আর বাষ্পীভূত হবে না, কারণ লবণ তো কঠিন পদার্থ, তাপ দিলে বাষ্পীভূত হবে কোনটা, তরল লিকুইড পদার্থটা বাষ্পীভূত হবে, লবণ তো অধঃক্ষেপণ হিসেবে নিচে পড়ে থাকবে। এই যে এটা হচ্ছে লবণ, এগুলো হচ্ছে লবণ, এই যে লবণগুলো আলটিমেটলি এখানে কি নিচে পড়ে গেল। হ্যাঁ, তার মানে এটা প্রুভ হলো যে 1 লিটার সমুদ্রের পানির মধ্যে লবণ ছিল 36.4 গ্রাম। হ্যাঁ, 36.4 গ্রাম, কারণ লবণ
কারণ এখন তো সম্পূর্ণ 1 লিটার পানির মধ্যে শুধু লিকুইড পদার্থটা বাষ্পীভূত হয়ে চলে গেছে। হ্যাঁ, কঠিন পদার্থ হিসেবে যে লবণ ছিল ওই লবণগুলো অধঃক্ষেপণ হিসেবে জমা হয়েছে। তার মানে আমরা বলতে পারি না 1 লিটার পানির মধ্যে আসলে 36.4 গ্রাম লবণ ছিল। 36.4 গ্রাম লবণ পাওয়া গেছে। ঠিক আছে? এখন বলছে সমুদ্রের পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ কত নির্ণয় করো। কঠিন বস্তু শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এই গেল ঘটনা। এখন আমরা ম্যাথে আসি। ঠিক আছে? এখন আমরা হচ্ছে সলিউশন করি। সলিউশন। ওকে। আচ্ছা, এখানে কি দিছে? সমুদ্রের পানির আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো না সমুদ্রের পানির ঘনত্ব। কারণ কেন? আমরা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে ঘনত্ব বের করে ফেলতে পারি। সমুদ্রের পানির ঘনত্ব হবে কত? 1.03 ইন্টু 1000, তাই না? 1000 তাহলে কত হবে? তাহলে এটার মান আসে 1030। হ্যাঁ, 1030 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? এখন আমাদেরকে তো সমুদ্রের পানির ঘনত্ব বের হয়ে গেছে, তাই না? সমুদ্রের পানি তার মানে এই যে সমুদ্রের পানিটা নিছিলাম ওর ঘনত্ব হচ্ছে এত। এখন আমাদের তো ঘনত্ব দিয়ে লাভ নাই, আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে ভর লাগবে। কারণ কেন? আমাদের লবণের জিনিসটা ভরে দেওয়া আছে। ঠিক আছে? তার মানে সমুদ্রের পানির ভরটা কতটুক ছিল? এই যে 1 লিটার সমুদ্রের পানি নিছি, এই 1 লিটার সমুদ্রের পানি অ্যাকচুয়ালি ভরটা কতটুক ছিল এটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না, আমরা কি জানি? রো ঘনত্ব ইজ ইকুয়াল এম বাই ভি, যেহেতু ছোটবেলায় পড়ে আসা কথা। তাহলে এম ইজ ইকুয়াল রো ইন্টু ভি, ঠিক না? এখন রো কত? রো তো 1030 এই মাত্র পেলাম। আর ভি কত? ভি 1, কারণ 1 লিটার নিছি। তাহলে ভর কত আসছে? ভর হচ্ছে 1030ই আসছে, 1030 কেজি। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি 1030 কেজির মধ্যে লবণ ছিল 36.4 গ্রাম, তাই না? তাইলে তাইলে 1030 গ্রাম সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে লবণ লবণ হচ্ছে যে 36.4 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমরা সমুদ্রের পানির ভরটাকে মানে সমুদ্রের পানিটাকে ভরে কেন কনভার্ট করছি? মানে ভরে কেন কনভার্ট করছি? একটা কথা সবসময় মনে রাখবি, শতকরা কোনো পরিমাণ নির্ণয় করতে বললে এটা সবসময় ভরে হিসাব করা হয়। ঠিক আছে? শতকরা কোনো পরিমাণ নির্ণয় করতে বললে শতকরা পরিমাণ নির্ণয় করতে বললে এটা কিসে হিসাব করা হবে? ভরে হিসাব করা হবে। ঠিক আছে? আমি এটা পরের নোটে আকারে লিখে দিব। তাহলে 1030 গ্রাম সমুদ্রের পানিতে লবণ আছে 36.4 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম সমুদ্রের পানিতে লবণ থাকবে কত? 36.4 ডিভাইড বাই 1030 গ্রাম। সুতরাং আমাদেরকে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। শতকরা মানে কি 100 না? সুতরাং 100 গ্রাম সমুদ্রের পানিতে লবণ আছে 36.4 ইন্টু 100 ডিভাইড বাই 1030। তাহলে কত হয়? তাহলে আনসার আসে এটার আনসার আসবে 3.5339%। 539% দিতে হবে, যেহেতু 100 গুণ হয়ে গেছে। 100 যেহেতু গুণ করে ফেলছি। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা নোট ডাউন করে দিই। নোট ডাউন করে দিই। নোট ডাউন করে দিই। নোট নোট হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয় করতে বললে সব ভর হিসাব করা লাগে। শতকরা পরিমাণ নির্ণয় করতে বললে সব ভরে হিসাব করা লাগে। সব ভরে হিসাব করা লাগে। ভরে হিসাব করা লাগে। সেই জন্যই আমরা সমুদ্রের পানিটাকেও আমরা ভরে কনভার্ট করে নিছি। ঠিক আছে? সমুদ্রের পানিটাকে আমরা কিভাবে ভরে কনভার্ট করলাম? কারণ আমাদেরকে আপেক্ষিক গুরুত্ব দিয়েছে। আর আপেক্ষিক গুরুত্ব দিয়েছে বলতে আমরা এর থেকে আমরা ঘনত্ব বের করতে পারি। আর ঘনত্ব বের করে ফেলতে পারলে আমরা ওই ঘনত্বে আসলে ভর কতটুক ছিল সেটাও বের করে ফেলতে পারি। ঠিক আছে? এই যে 1 লিটার সমুদ্রের পানি যে নিছি এই পানির ভর অ্যাকচুয়ালি কত? হ্যাঁ, এখন সমুদ্রের পানিতে শুধু পানি থাকে না, লবণও থাকে। তার মানে আমরা মোট ওভারঅল ভরটা যখন পেয়ে গেছি 1030, তো 1030 গ্রামের মধ্যে আমরা লবণ পাইছি কত? 36.4 গ্রাম। কারণ 1 লিটার পানি যখন বাষ্পীভূত হয়ে যায় তখন লবণ হিসেবে পদক্ষেপ হিসেবে পড়ে 36.4 গ্রাম। তার মানে আমরা বলতে পারি 1 লিটার পানির মধ্যে 36.4 গ্রাম লবণ আছে। এটা একটা ক্লু দিয়ে দিছিল। তার মানে আবার 1 লিটার পানির ভর পাইছি 1030, তাহলে 1030 গ্রামের মধ্যে লবণ আছে এত, 1 গ্রামে আছে কত? শতকরা বলতে 100 গ্রামে আছে কতটুক সেটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এই গেল একটা অঙ্ক। আমরা তাহলে পরবর্তী টপিকে অগ্রসর হয়। আচ্ছা, এখন হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ বলতে কি? এই যে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে আর পানি তৈরি হচ্ছে। যেমন এই পুরাটা একটা কি? রাসায়নিক সমীকরণ।
এটা পুরাটা একটা রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় সমগ্র রাসায়নিক পরিবর্তনকে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের প্রতীক, সংকেত ও বীজগণিতীয় চিহ্নের সাহায্যে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। ঠিক আছে, আমি এইগুলো হিমেল বাই নোট, হিমেল বাই নোট এই কারণে পড়াচ্ছি, কারণ হচ্ছে যে ইয়াতে কি বলে, এখন যদি এই সহজ জিনিসগুলো আমি হাতে ধরে ধরে পড়াই তাহলে একটু সময় বেশি যাবে। যে জিনিসগুলো হাতে ধরে পড়ানো দরকার ওগুলো আমি হাতে ধরে পড়াবো। ঠিক আছে, এটা একটা রাসায়নিক সমীকরণ। একটা সুষম রাসায়নিক সমীকরণ কিন্তু লেখার পদ্ধতি আছে। ঠিক আছে, লেখার পদ্ধতি কি? প্রথমে ধর জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, তাহলে জিঙ্ক ক্লোরাইড তৈরি হলো, পানি তৈরি, হাইড্রোজেন তৈরি হলো। কিন্তু দেখতে এটা কি সমতাকরণ হয়েছে? সমতাকরণ হয় নাই। তাহলে ধাপ 1 হচ্ছে প্রথমে নরমালি বিক্রিয়াটা লিখবো, বিক্রিয়াটা লিখে কি তৈরি হয় এগুলো আমরা লিখবো। ধাপ 2 তে কি করবো? ধাপ 2 তে গিয়ে আমরা এখানে সমতাকরণ করব। যেমন এখানে ক্লোরিন 2টা ছিল, এখানে তার মানে বিক্রিয়কের সাথে 2 লাগাই দিলে এখন সমতাকরণ হয়ে গেছে, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা। এই যে সমতাকরণ হয়ে গেছে, আশা করি এখন সমতাকরণ পারার কথা। ঠিক আছে, কারণ ইন্ডিয়ার উৎস এখন সমতাকরণ না পারলে এগুলো তো লজ্জাজনক, ঠিক না? তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা পড়াবার মেইন উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে এখন সংজ্ঞা জিজ্ঞাসা করে যে কঙ্কাল সমীকরণ কাকে বলে, কঙ্কাল সমীকরণ কাকে বলে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কঙ্কাল সমীকরণ কাকে বলবে ভাই? কঙ্কাল সমীকরণ হচ্ছে সমতাকরণ আগে, সমতাকরণের আগে এই যে এই ঘটনা এটা ছিল না, সমতাকরণের আগে রাসায়নিক বিক্রিয়া সমীকরণটা এটা ছিল না, এটাকে বলে কঙ্কাল সমীকরণ। ঠিক আছে, এই যে সমতা বিধানের পূর্বে যে প্রাথমিক রাসায়নিক সমীকরণটা পাওয়া যায় তাকে কঙ্কাল সমীকরণ বলে। ক্লিয়ার? আর এখানে বাংলা কথাগুলো লেখা আছে, এগুলো নিজেরা পড়বি, এগুলোতে তেমন কিছু নেই। আচ্ছা, মেন জিনিস আমি বুঝাইছি, যা বুঝাইছি মুখে এগুলাই। এখন কথা হচ্ছে আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ হচ্ছে যে সবগুলোকে আয়ন আকারে লিখবো। যেমন সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করলো, তাহলে কি তৈরি হলো? সিলভার ক্লোরাইড তৈরি হলো, সোডিয়াম নাইট্রেট তৈরি হলো। এখন আমরা কি করবো? প্রতিটা যৌগকে আমরা আয়ন আকারে দেখবো, যে আয়ন আকারে লিখবো। যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভেঙে লিখি তাহলে সোডিয়াম প্লাস প্লাস সিএল মাইনাস লেখা যায় না। সিলভার নাইট্রেটকে যদি আমরা ভেঙে লিখি তাহলে সিলভার প্লাস নাইট্রেট মাইনাস লেখা যায় না। আর সিলভার ক্লোরাইডকে যদি ভেঙে লিখি তাহলে সিলভার ক্লোরাইড, অবশ্যই সিলভার উৎপাদের দিকে না ভেঙে লিখতে পারেন, ভেঙে লেখ, এখানে সিলভার ক্লোরাইডটা ভেঙে লেখা নেই, ভেঙে লিখবি কারণ আমরা আয়নিক সমীকরণ লিখতেছি। তখন সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেটটাকে ভেঙে লিখলে সোডিয়াম প্লাস নাইট্রেট মাইনাস। ঠিক আছে, তাহলে দর্শক আয়ন এখানে কোনগুলা? দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস আর নাইট্রেট। ঠিক আছে, বুঝতে পারছি? দর্শক আয়ন কি, দর্শক আয়ন কি, এগুলো আস্তে আস্তে বুঝাবো। ঠিক আছে, এটা আপাতত এখন না। দর্শক আয়নের কাজ কি, দর্শক আয়ন এই আর কি। আপাতত এটা লিখতে আয়নিক সমীকরণ বলতে বোঝায় সোডিয়াম প্লাস, মানে এগুলাকে আয়ন আকারে লিখে দিব, এগুলাকে আয়ন আকারে লিখে দিব, তাহলে এটা আয়নিক সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথ করি, আবার ম্যাথে চলে আসি, আবার একটু ম্যাথে চলে আসা দরকার। এই ম্যাথটা করার আগে আমাদের আরেকটা ম্যাথ করা উচিত, একটা ম্যাথ করা উচিত। আরেকটা ম্যাথ হচ্ছে, ধর ম্যাথটা হচ্ছে 2,4,6 ট্রাইক্লোরোফেনলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত? ট্রাইক্লোরোফেনলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত? ক্লোরিনের শতকরা পরিমাণ কত? ক্লোরিনের শতকরা পরিমাণ কত? ক্লোরিনের শতকরা পরিমাণ কত? আচ্ছা, 2,4,6 ট্রাইক্লোরোফেনল, হ্যাঁ, জৈব যৌগ তো মনে হয় পড়তেছো সবাই, জৈব যৌগ ক্লাসগুলোও তো আমি দিচ্ছি, হ্যাঁ, বাট জৈব যৌগ ক্লাসগুলো করে না থাকলে জৈব যৌগ ক্লাস করলে তখন বুঝতে পারবি ফেনলের সংকেত কি। ফেনলের সংকেত কি? ফেনলের সংকেত হচ্ছে এটা যদি সলিউশন করি তো ম্যাথ সলিউশন, ফেনলের সংকেত কি? ফেনলের সংকেত হচ্ছে একটা বেনজিন আঁকবো, একটা বেনজিন আঁকবো, বেনজিন এঁকে এই মাথায় একটা ওয়েস্ট লাগাই দিব, এটা হচ্ছে ফেনল। হ্যাঁ, আর এই ওয়েস্টটা কার্যকারী মূলক হিসেবে কাজ করে, এগুলো জৈব যৌগ পড়লে তখন ডিটেলস পড়াইছি আমি। ওয়েস্টটা হচ্ছে কার্যকারী মূলক হিসেবে কাজ করে। ওয়েস্টটা যদি কার্যকারী মূলক হিসেবে কাজ করে, ও যে কার্বনের সাথে যুক্ত, এই যে এই কার্বনের সাথে যুক্ত না এই ওয়েস্টটা, এই কার্বন থেকে হচ্ছে নাম্বারিং করতে হয়। তো নাম্বারিং করলে দেখা যায় 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে বেনজিনের সংকেতে এই কোনাগুলোতে কার্বন আছে। ঠিক আছে, কার্বন। তাহলে এখন নাম্বারিং করলে দেখা যাচ্ছে 2, 4, 6, তার মানে 2 নম্বরে একটা ক্লোরিন থাকবে, 4 নম্বরে একটা ক্লোরিন থাকবে, আর 6 নম্বরে একটা ক্লোরিন থাকবে। এটা হচ্ছে সংকেত। এই 2,4,6 ট্রাইক্লোরোফেনলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, এটা কেমনে বের করে? তাহলে এটা বের করে পার্সেন্টেজ অফ ক্লোরিন, শতকরা হিসাব করলে আর কি, শতকরা মানে শতকরা কত ক্লোরিন আছে, এটা কেমনে বের করে? এটা হচ্ছে যে ক্লোরিনের
মোট ভরকে আমরা ওর দিয়ে ভাগ করে দিই, টোটাল যোগের আণবিক ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটাল যোগের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, টোটাল যোগের আণবিক ভর দিয়ে। তাহলে একটা জিনিস খেয়াল কর, এখানে শতকরা বলছে, শতকরা বললে এখানে কি 100 গুণ করতে হবে না? তাহলে 100% গুণ করতে হবে না? তাহলে 100% গুণ করে দিলাম। তাহলে ক্লোরিনের মোট ভর কত? এখানে মোট ক্লোরিন আছে 3টা, তাহলে একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5। হ্যাঁ, তাহলে 3টা ক্লোরিনের ভর হচ্ছে 3 × 35.5। হ্যাঁ, ডিভাইড বাই টোটাল যোগের আণবিক ভর হচ্ছে, এখানে তো কার্বন 6টা আছে। হ্যাঁ, কার্বন 6টা, কারণ বেনজিনে কার্বন কয়টা থাকে? 6টা কার্বন। তাহলে একটা কার্বনের ভর 12 করে, 6 × 12 প্লাস হাইড্রোজেন আছে 6টা করে। হ্যাঁ, কারণ বেনজিনের সংকেত কি? C6H6। হ্যাঁ, তাহলে বেনজিনের সংকেত হচ্ছে C6H6। এখন কত হচ্ছে, কি হবে? এখন আমরা কি করব দেখি বল। আচ্ছা, বেনজিনের সংকেত হচ্ছে কি, যে C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত। কিন্তু এখানে দেখ, এখানে কি আছে, তার মানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন যেটা যুক্ত, এটা আসলে হাইড্রোজেনের সাথে যুক্ত না হয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত হয়ে OH যুক্ত হয়েছে। আবার এই কার্বনের মধ্যে হাইড্রোজেন যেটা যুক্ত থাকার কথা, এখানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন যুক্ত হয়েছে। তার মানে দুইটা হাইড্রোজেন অলরেডি ক্যান্সেল আউট। হ্যাঁ, তার মানে হাইড্রোজেন আছে এখানে, এটাতে একটা হাইড্রোজেন আছে, আর কোথায়, এটাতে একটা হাইড্রোজেন আছে, তাই না? এটাতে একটা হাইড্রোজেন আছে, প্লাস এখানে, এখানে এই জিনিসটা খেয়াল করতো, মানে কোথায় গেল, হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন মোট কয়টা আছে? হাইড্রোজেন মোট আছে 2টা, নাকি? হুম, তাইলে ইয়াতে কই, হাইড্রোজেন মোট আছে 2টা, একটার ভর কত করে? 1 করে, ঠিক আছে? কিন্তু হাইড্রোজেন এখানে একটা আছে না, এখানে একটা আছে, তাহলে হাইড্রোজেন ভর 3, তাহলে একটার ভর 1 করে 3টা, তাহলে 3টা হাইড্রোজেন ভর 3। আর ক্লোরিন আছে কয়টা? ক্লোরিন আছে, যে ক্লোরিনের ভর তো 3 × 30.5, 35.5 হবে। 3টা ক্লোরিন আছে 35.5, প্লাস প্লাস হচ্ছে যে আমাদের আরেকটা আছে অক্সিজেন বাকি আছে, অক্সিজেনের ভর হচ্ছে 16। হ্যাঁ, তাহলে 16, তাহলে এটার আনসার আসে, আচ্ছা আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিই, ক্যালকুলেটর নাহলে 100%। তাহলে এটার আনসার আসে কত? এটার আনসার আসে 53.924%। 53.924%, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এই গেল আরেকটা ম্যাথ। ব্যাপারটা বুঝাইতে পারছি? কারণ এখানে হাইড্রোজেন 6টা থাকার কথা, এই কার্বনের সাথে, 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 কিন্তু হাইড্রোজেন 6টা থাকার কথা। এখানে হাইড্রোজেন যেটা ছিল, কার্বন তো 4 হাত, এই কার্বন এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিলে ইয়াতে কাকে বলে। আর বেনজিনের সংকেত কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আবার কিছু নেই, এখানে আবার ডাবল বন্ড, এখানে কিছু নেই, এখানে ডাবল বন্ড, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা আমি সংকেতটা একটু ভেঙে লিখে দিই। এখানে কার্বন আছে, OH আছে, ঠিক আছে? এখানে কি আছে? এখানেও কার্বন আছে। সব আগে কার্বনের স্ট্রাকচারটা লিখে দিই, কার্বন, ঠিক আছে? কার্বন, কার্বন, ওকে। তাহলে এখানে কি আছে? এখানে ক্লোরিন আছে, ক্লোরিন আছে, আবার এখানে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে কার্বন 4 হাত ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, ডাবল বন্ড গুলো আগে ফিল আপ করে দিই। এখানে ডাবল বন্ড থাকবে না, এখানে ডাবল বন্ড থাকবে, এটাতে থাকবে না, আবার এটাতে থাকবে, ঠিক আছে? তাহলে এই কার্বনের 4 হাত ফিল আপ হয়েছে। এখন এই কার্বনের কথা চিন্তা কর, এই কার্বনের কয় হাত আছে? 1 2, 2টা হাত, 3টা হাত, আরেকটা হাত ফাঁকা আছে, তাহলে এই কার্বনের হাইড্রোজেন বুঝতে পারবে আরেক হাত দিয়ে। এই কার্বনের আরেকটা হাইড্রোজেন কি বসার কথা না? বসার কথা না, কারণ কেন? এখানে ক্লোরিন বসছে, ঠিক আছে? তারপর এখানেও ক্লোরিন বসছে, তার মানে হাইড্রোজেন বসছে এখানে, ঠিক আছে? এখন হচ্ছে সংকেত আমি ভেঙেও লিখে দিলাম, যা। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথ অগ্রসরশীল হই। তাহলে এখন আমাদেরকে পরবর্তী ম্যাথ, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ম্যাথটা। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ম্যাথটা হচ্ছে বইয়ের সবথেকে শুরুর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা প্রায় পরীক্ষায় চলে আসে, পরীক্ষায় চলে আসে। এটা কি বলতেছে? 1.84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিশ্রণ নিছে, মিশ্রণকে, তার মানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণ করলে ওই মিশ্রণটার গ্রাম হচ্ছে 1.84 গ্রাম। মিশ্রণকে কি করতে হবে? উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণটি ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো, শতকরা পরিমাণ বের করতে বলছে। তার মানে অবশ্যই ভর হিসাব করা লাগবে, সবকিছু শতকরা পরিমাণ যেটা বের করতে বলছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ঘটনা কি করছে আমি একটু দেখি, ঠিক আছে? ঘটনা কি করছে, ওকে। তাহলে আমরা সলিউশন করি। সলিউশন, প্রথম কথা, কোন একটা ধাতব কার্বনেটকে যখন উত্তপ্ত করা হয়, এটা সবসময় মনে রাখতে হবে, এটা আজকের পর কখনো ভুলে যাবে না। এটা ক্লাস 9 10 পড়ে আসার কথা। ধাতব কার্বনেটকে যখন উত্তপ্ত করা হয়, তখন উৎপাদ হিসাবে কি তৈরি হয়? উৎপাদ হিসাবে ধাতব অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, যেটা কার্বন ডাইঅক্সাইডটা কি বাতাসে উড়ে চলে যায়, ঠিক না? যদি খোলা পাত্রে এটা সংগঠিত হয়। তাহলে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি করছি?
উত্তপ্ত করলাম, হ্যাঁ, উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম ধাতব অক্সাইড পাওয়া যাবে আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। কার্বন ডাইঅক্সাইডটা কি বাতাস উড়ে চলে যাবে। ঠিক সেম ভাবে ম্যাগনেসিয়াম কার্বোনেটও সেম। ম্যাগনেসিয়াম কার্বোনেট যদি লিখি, ম্যাগনেসিয়াম কার্বোনেটকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা উড়ে চলে যাবে। ঠিক আছে, এখন আমাদেরকে ঘটনা কি বলছে এটা আমরা দেখি একটু। আমাদেরকে বলছে আমাদেরকে একটা পাত্র আছে, ঠিক আছে, আমরা সবকিছু ইমাজিন করে ফেলবো। পাত্র আছে, পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে। এই পাত্রটার মধ্যে কি আছে? এই পাত্রটার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে প্লাস ম্যাগনেসিয়াম কার্বোনেটও আছে, হ্যাঁ, যেটার ভর হচ্ছে কত? 1.84 গ্রাম। এটার ভর হচ্ছে যে এই মিশ্রণের ভর হচ্ছে 1.84 গ্রাম। ঠিক আছে, এখন আমরা কি করছি? এখন আমরা এখানে উত্তপ্ত করছি, তাপ দিলাম। তাপ দিলে কি হবে? তাপ দিলে ক্যালসিয়াম কার্বোনেট ভেঙে, ক্যালসিয়াম কার্বোনেট গুলো ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে না? আর ম্যাগনেসিয়াম কার্বোনেট গুলো ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে না? এটা যেহেতু পাত্র খোলা হয়ে যাওয়ার কারণে এখান থেকে বের হয়ে যাবে কি? বের হয়ে যাবে অনলি কার্বন ডাইঅক্সাইড গুলো বের হয়ে যাবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গুলো কি বের হয়ে যাবে। এবং কার্বন ডাইঅক্সাইড গুলো যখন বের হয়ে যাবে, যেটা একটু সুন্দর করে দিই, এখান থেকে বের হয়ে যাবে কি? উত্তপ্ত করলে বের হয়ে যাবে, বের হয়ে যাবে, এই যে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। এখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেড়েছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা বের হয়ে গেছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটাও বের হয়ে গেছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার পর অবশেষ পাওয়া গেছে 0.96 গ্রাম। 0.96 গ্রাম কি পাওয়া গেছে? 0.96 গ্রাম কি পাওয়া গেছে? অবশেষ পাওয়া গেছে, যে 96 গ্রাম অবশেষ। আচ্ছা, একটা কথা চিন্তা করতো, অবশেষ, অবশেষ বলতে কি থাকবে? ওরও কার্বন ডাইঅক্সাইড চলে গেছে, ওরও কার্বন ডাইঅক্সাইড চলে গেছে, তাহলে থাকবে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড না অবশেষ হিসেবে রয়ে যাবে? হ্যাঁ, তার মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস আর ম্যাগনেসিয়াম অক্সাইড বাকি রয়েছে। আর এই ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর হচ্ছে যে 0.96 গ্রাম। জিনিসটা হচ্ছে এই ঘটনা ঘটছে। এখন আমরা ম্যাথ করি, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে যে মিশ্রণটিতে, এই মিশ্রণটাতে প্রথমে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল, শতকরা পরিমাণ কত ছিল তাপটা দেওয়ার আগে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে, আমরা তো জানি না কত ছিল। তো ধরি 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 মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 1 গ্রাম। তাহলে মিশ্রণে যদি ক্যালসিয়াম কার্বনেট 1 গ্রাম থাকে, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে? ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কত থাকবে? কারণ মিশ্রণটার মোট ভর কত বলে দিছিল? 1.84 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর মোট 1.84 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কত? 1.84 গ্রাম থেকে আমরা 1 গ্রাম বিয়োগ করে দিলে শুধু ম্যাগনেসিয়াম কার্বনেটের ভরটা থাকে 1 গ্রাম। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস পিওরলি দেখা যাচ্ছে, আমরা তো একটা লিখি না 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক সেম ভাবে 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে আমি স্টোকিওমেট্রি থেকে লিখতে পারি না যে, লিখতে পারি না যে কি লিখতে পারি, দেখি বল। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল, ইকুয়াল লেখা যাবে না, ইকুইভ্যালেন্ট লিখতে হবে। ইকুইভ্যালেন্ট কেন লিখতে হবে আমি বুঝাচ্ছি। 1 মোল ক্যালসিয়াম অক্সাইড, এটা স্টোকিওমেট্রি থেকে তো লিখতে পারি, যেহেতু স্টোকিওমেট্রি ইউজ করতেছি না। হ্যাঁ, স্টোকিওমেট্রি ইউজ করলেও হবে, স্টোকিওমেট্রি দিয়ে করলেও হবে। আমি স্টোকিওমেট্রি দিয়ে কেমনে করে এটাও দেখাই দিব। ঠিক আছে, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা ভাইয়া, কেন ইকুইভ্যালেন্ট চিহ্ন ইউজ করছে, কেন সমান চিহ্ন ইউজ করি নাই? এটা কারণ হচ্ছে, ধর তুই কাজীদুরি থেকে আন্দরকিল্লা গেলি রিক্সা করে, রিক্সাওয়ালা রিক্সা ভাড়া নিল 20 টাকা। এখন তোর থেকে 20 টাকা নাই। এখন তুই কি করছিস? না, 20 টাকা নাই না, তোর থেকে 20 টাকা আছে। ঠিক আছে, 20 টাকা আছে। এখন তুই রিক্সাওয়ালাকে কি করছস? তুই 20 টাকাটা হাতে না দিয়ে 20 টাকাটা 20 টাকা দিয়ে একটা চিপস কিনছস, 20 টাকার একটা চিপস কিনে রিক্সাওয়ালাকে দিছস। এখন তুই তো বলতে পারো যে আলটিমেটলি তো সমান জিনিসই, আমি 20 টাকা হাতে দিলেও যে কথা ছিল, এখন 20 টাকা চিপস দিছি, এইটাও সেম কথা, তাই না? কিন্তু এখন তুই একটা কথা চিন্তা করতে, চিপস আর টাকা কি সেম? সেম না। তুই তো অ্যামাউন্টটা সেম দিছস, অ্যামাউন্টটা সেম দিয়ে দিছস, কিন্তু চিপস আর টাকা তো সেম না। ঠিক আছে, ঠিক সেম ভাবে ইকুইভ্যালেন্টটা বুঝতে বোঝায় সেম বাট সেম না, সেম বাট সেম না। তো সেম, সেজন্য হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বন সমান 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এখান থেকে এটা কিন্তু জেনারেল বিক্রিয়া থেকে আমরা এটা একটা জেনারেল বিক্রিয়া লিখছিলাম আমরা, কিন্তু এইখানে পাত্রের কোনো বিক্রিয়াতে এখন আসিনি। তাই পাত্রে কত আছে এগুলো ধরে নিয়েছি। তো জেনারেল বিক্রিয়া থেকে আমরা পাইছি 1 মোল ক্যালসিয়াম কার্বন সমান 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে,
এখন আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি না, n is equal W/m, তাহলে W সমান n into m, তাই না? W সমান n into m, তাহলে আমরা লিখতে পারি না 1 মোল, n এর মান তো দেওয়াই আছে, n ছোট হাতের m দ্বারা কি বুঝে মোল সংখ্যা, এই যে 1 মোল, 1 into আমরা ক্যালসিয়াম কার্বনেটের m বড় হাতের m দ্বারা কি বুঝতাম, বড় হাতের m দ্বারা বুঝতাম না আণবিক ভর ও প্রকৃত আণবিক ভরটা। ক্যালসিয়াম কার্বনেটের প্রকৃত আণবিক ভর হচ্ছে যে ক্যালসিয়ামের হচ্ছে 40 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস তিনটা অক্সিজেন হচ্ছে 48, ঠিক আছে? ওকে, এটাকে এভাবে লেখা যায় না, মানে এখান থেকে যা কথা বা লিখে এখান থেকে এভাবে লেখা যায় না, ঠিক সেম ভাবে ওর ক্ষেত্রে সেম, 1 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে যে ক্যালসিয়ামের হচ্ছে 40 প্লাস অক্সিজেন হচ্ছে 16, ঠিক আছে? এটা তাহলে এখন কিভাবে লেখা যায়, এখন এখন লেখা যায় না, এটার মান হচ্ছে 100 আসছে, ঠিক আছে? 100 গ্রাম। এটা কিন্তু আমরা জেনারেল বিক্রিয়া থেকে জিনিস এই একটা ক্লু বের করে ফেলতেছি, 100 গ্রাম, 100 গ্রাম আর থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কত, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে আমরা কিসে থেকে বের করছি, আমরা জেনারেল বিক্রিয়া থেকে একটা ক্লু পাইছি, জেনারেল বিক্রিয়ার ক্লু জেনারেল বিক্রিয়ার ক্লু ইউজ করে আমরা এই ইয়াটা বের করছি, এই কি বলে এই সমীকরণটা বের করছি, এই তথ্য বের করছি। তার মানে এই তথ্য বের করতে পারলে আমরা বলতে পারি না 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অ্যাকচুয়ালি 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া থেকে পাইছি আমরা। তাহলে আমরা এটার থেকে এটা বলতে পারি না তাহলে x গ্রাম থেকে আসলে কত গ্রাম উৎপন্ন হচ্ছে, কারণ আমরা তো ইউজ করছি x গ্রাম, এখানের মধ্যে মানে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা জিনিস লিখে ফেলি, আচ্ছা এই অঙ্কটাতে পরে, হ্যাঁ আমরা লিখতে পারি না যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত, পাওয়া যায় 56 গ্রাম, ঠিক আছে? সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 ডিভাইড বাই 100, তাই না? সুতরাং 1 গ্রাম থেকে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত, 46, সরি 46 বলতেছি, 56x ডিভাইড বাই 100, ঠিক আছে? তার মানে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড পাবো এত, ক্যালসিয়াম অক্সাইড পাবো 56x ডিভাইড বাই 100। তো ক্যালসিয়াম অক্সাইড কত পাবো এটা কেন হিসাব করা লাগছে, কারণ আমার হচ্ছে আলটিমেটলি ওভারঅল এখানে যখন উত্তপ্ত করে গেছে কার্বন ডাইঅক্সাইড গুলো বেড়ে গেছে, তখন তো ক্যালসিয়াম অক্সাইড একটা পাবো আর একটা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, ওই ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের ভরটা আমাদেরকে দিয়ে দিচ্ছে 0.96 গ্রাম অবশেষ, অবশেষ তো থাকবে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ? তো অবশেষ যখন ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে, ওই অবশেষ ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত এটা বের করে ফেলছি, আর এখন অবশেষ ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত সেটা বের করতে হবে, ঠিক আছে? বিক্রিয়াটা একটু মুখস্থ কর, দেখ মুখস্থ না বল একটু দেখে, 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট সমান সেম ভাবে লিখতে পারি না 1 মোল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখতো আমরা আবার লিখতে পারি যে 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট কি 1 মোল 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, ঠিক সেম ভাবে আমরা এখন যদি এখানে কাজ করি বা 1 ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, হ্যাঁ 24, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস 8 আর অক্সিজেন তিনটা হচ্ছে 48, হ্যাঁ ইকুইভ্যালেন্ট কত হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড কত হবে, 1 ইন্টু 24 প্লাস 16, ঠিক আছে, গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, আচ্ছা এখানে ইকুইভ্যালেন্ট একটু ইয়া হয়ে গেছে, এখানে একটা লিখছি ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে মান কত আসে, আমি যদি ওভারঅল লিখে ফেলি ধুম করে, তাহলে আমরা পাবো 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া থেকে পাইছি, ঠিক আছে? জেনারেল বিক্রিয়া থেকে আমরা জাস্ট একটা ক্লু বের করে নিয়েছি যে অলওয়েজ 40, জেনারেল বিক্রিয়া থেকে ক্লু বের করা মানে কি জানোস, আমি যদি এটা ব্যাপারটা বুঝে দিই, জেনারেল বিক্রিয়া থেকে ক্লু বের করা মানে হচ্ছে অলওয়েজ 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে অলওয়েজ 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডই উৎপন্ন হয়, ঠিক আছে? ঠিক সেম ভাবে আগেরটা ক্ষেত্রে অলওয়েজ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অলওয়েজ 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এই ক্লুটা বের করে ফেলে এবার প্রশ্নের যে মানটা দেওয়া আছে ওই মান অনুসারে কত বের হয় সেটা বের করে ফেলা, ঠিক আছে? তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যায় 40 গ্রাম 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা লিখতে পারি যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে
ম্যাগনেসিয়াম কার্বনেট হতে কি পাওয়া যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত, ইয়াতে কি বলে 40 গ্রাম, 40 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত, 40 ডিভাইড বাই 84। ঠিক আছে, আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেটের প্রশ্নে কত পাইছিলাম, প্রশ্নে পাইছিলাম যে 1.84 মাইনাস এক্স গ্রাম, ঠিক না, 1.84 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে 40 ইন্টু 1.84 মাইনাস এক্স ডিভাইড বাই 84। এখন আমাদেরকে ক্লু দিয়ে দিছে, এই যে আমাদেরকে ক্লু কি দিয়েছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে অবশ্যই যে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড থাকবে, এদের ভর হচ্ছে 0.96 গ্রাম। এই ক্লু থেকে আমরা এখন এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে 56 প্লাস এক্স, সরি 56 এক্স ডিভাইড বাই 100, 56x ডিভাইড বাই 100 প্লাস প্লাস কোথায় গেল, সরি এখানে আমি একটা পেজ প্লে করে ফেলছি, ইয়েস, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি লিখতে পারি, এখন আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে 56x ডিভাইড বাই 100 প্লাস 41.84 মাইনাস x ডিভাইড বাই 84 ইজ ইকুয়াল কত, 0.96 গ্রাম। ঠিক আছে, 0.96 গ্রাম। ওকে, তারপর আমরা এটাকে মানে হাবিজাবি অঙ্ক টঙ্ক করলে, আচ্ছা আমি 2 লাইন করে দিই, 2 লাইন করে দিলে বাকিটা পারবি। 56x ডিভাইড বাই 100 প্লাস 40, এটাকে এভাবে লেখা যায় না, কি বলে মাইনাস 40x ডিভাইড বাই 84 প্লাস 40 ইন্টু 1.84 ডিভাইড বাই 84, মানে এই জায়গাটাকে জাস্ট এইটুকু অংশকে ভেঙে লিখছি। হ্যাঁ, 40 ইন্টু এক্স হলে কিন্তু এর আগে মাইনাস সাইন আছে, তাই মাইনাস 40x হবে, তাই সেজন্য মাইনাস হয়েছে। ঠিক আছে, একটু অংশ ভেঙে লিখতে পারলে বাকি অংশটুকু নিজেরা পারবি। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা এখান থেকে সমান কত 0.96, তাই তো। এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা কমন নিয়ে ফেলবো, কমন নিয়ে ফেলবো এক্স, কমন নিয়ে ফেলবো এক্স, কমন নিয়ে ফেললে কি হয় 56 ডিভাইড বাই হয়ে গেল 56 ডিভাইড বাই 100 মাইনাস 40 ডিভাইড বাই 84 is plus plus কত 40 into 1.84 ডিভাইড বাই 84 is equal 0.96। ঠিক আছে, এখন এখান থেকে এই সমীকরণ থেকে ইজিলি x এর মান বের করতে পারবি না, ইজিলি x এর মান বের হবে না নাকি, ইজিলি x এর মান বের হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আর দেখাচ্ছি না জিনিসটা, তাহলে আমরা বলতে পারি সুতরাং x এর মান আসবে, সুতরাং x এর মান আসবে, আমি যদি এটা নিচে নামাই, আলটিমেটলি x এর মান কত আসবে, x এর মান আসবে, x এর মান আসবে 1, x এর মান কত আসবে 1 আসবে। তার মানে এখন x সমান আমরা কি ধরে নিয়েছিলাম, x সমান আমরা ধরে নিয়েছিলাম যে x সমান কি ধরে নিয়েছিলাম, এই যে ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, তার মানে এই ক্যালসিয়াম কার্বনেট ছিল শুরুতে x গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা লিখতে পারি সুতরাং m of calcium carbonate is equal x, সরি 1 গ্রাম, 1 গ্রাম। হ্যাঁ, তাহলে এখন সুতরাং m of ম্যাগনেসিয়াম কার্বনেট বের হয়ে যাচ্ছে না, ম্যাগনেসিয়াম কার্বনেট শুরুতে কতটুকু ছিল, ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল 1.84 মাইনাস 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম, তাহলে কত হয়, তাহলে তাহলে কত হয় দেখি বল, তাহলে হচ্ছে কি বলে, যদি ম্যাগনেসিয়াম কার্বনেট ভরটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, কেন লাগবে না আমি দেখাচ্ছি, এটা বিয়োগ করলে যেটা হয় আর কি, তো এটা কেন লাগবে না এটা আমি দেখাই। হ্যাঁ, কেন লাগবে না, কারণ হচ্ছে যে আমাদেরকে তো বলছে শতকরা পরিমাণ বের করা, যে কোনো একজন শতকরা পরিমাণ বের করতে পারলে 100% থেকে যারটা বের করতে পারছে ওটা বিয়োগ করে দিলে বাকিটা বের হয়ে যাবে, বাকি শতকরা পার্সেন্টটা। ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম ছিল, তাহলে আমরা বলতে পারি এখন দেখ 1.84 গ্রাম, 1.84 গ্রাম কার ছিল ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণটার পর ছিল 1.84 গ্রাম, তো 1.84 গ্রামের মধ্যে মিশ্রণে 1.84 গ্রাম মিশ্রণে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট ছিল কত
ক্যালসিয়াম কার্বনেট ছিল 1 গ্রাম, তাই না? 1 গ্রাম। সুতরাং আমাদেরকে শতকরা হিসাব করতে বলছে না, সুতরাং 100 গ্রাম মিশ্রণে আসলে ক্যালসিয়াম কার্বনেট থাকতো কত? ক্যালসিয়াম কার্বনেট থাকতো 1/1.84, ঠিক আছে? সরি 1.84 কেন বলতেছি, হ্যাঁ, ইন্টু 100, নাকি ডাইরেক্ট করে বলছি ঐকিক নিয়ম। আর নর্মালি কি হতো 1.84 গ্রাম মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম, তাহলে 1 গ্রামে আছে কত 1/1.84 গ্রাম, সুতরাং 100 গ্রামে আছে 100টা গুণ হইতো, আমি এটা সরাসরি করছি, ঠিক আছে? তাহলে কত হয়, তাহলে এটার মান আসে 54.34 গ্রাম, ঠিক আছে? 34 গ্রাম পার্সেন্ট, ঠিক আছে? তাহলে সুতরাং পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল কত? পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল 54.34%, ঠিক আছে? সুতরাং তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কত? ম্যাগনেসিয়াম কার্বনেটের যদি পার্সেন্টেজ হিসাব করি, পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট 100% এর মধ্যে 54.34% হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে এটা বিয়োগ করে দিলে হচ্ছে, ঠিক আছে, 345%। তাহলে आंसर কত হয়? তাহলে आंसर হয় 45.65%, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এই গেল আমাদের आंसर, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাথটা স্টোকিওমেট্রি দিয়ে কেমনে করব? স্টোকিওমেট্রি দিয়ে কেমনে করব, ঠিক আছে? ম্যাথটা স্টোকিওমেট্রি দিয়ে কিভাবে করব দেখ, স্টোইকিওমেট্রি রুল, স্টোইকিওমেট্রি রুল, স্টোইকিওমেট্রি রুল অনুযায়ী কেমনে করব? স্টোইকিওমেট্রি রুল অনুযায়ী করতে গেলে আমাদেরকে দেখ, আমাদের বিক্রিয়া কি পেয়েছিলাম, বিক্রিয়াগুলো কপি করে আনতে পারি কিনা দেখি তো। এই যে বিক্রিয়াগুলো একটু কপি করে আনি, ঠিক আছে? কপি, ওকে, এটা ছিল আমাদের বিক্রিয়া, তাই না? এটা ছিল আমাদের বিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করতো, আমরা স্টোকিওমেট্রি রুল কি জানি? স্টোকিওমেট্রি রুল থেকে আমরা ইজিলি লিখতে পারি না, ইজিলি লিখতে পারি না n of calcium carbonate divided by 1 is equal n of calcium oxide, n of calcium oxide divided by 1। এখান থেকে আমরা লিখতে পারি না যে, এখান থেকে আমরা লিখতে পারি কিনা দেখতো যে n of calcium carbonate, কারণ 1টা তো না লিখলেও চলে, n of calcium oxide, n of calcium oxide। আবার এখান থেকে কি লিখতে পারি, n of calcium carbonate এর কি ছিল w by m, তাই না? w by m, w calcium carbonate divided by m of calcium carbonate, calcium carbonate is equal w of calcium oxide divided by m of calcium oxide, তাই না? ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইজিলি আমাদেরকে তো লাগবে w of ক্যালসিয়াম অক্সাইড, তাই না? এখন w of ক্যালসিয়াম কার্বনেট কত আমরা ধরে নিছি x, ধরে নিছি, এটা ধরে নিতে হবে। আর m of ক্যালসিয়াম কার্বনেট কত 100, এটা আমরা জানি, হ্যাঁ। আর w of ক্যালসিয়াম অক্সাইড কত? w of ক্যালসিয়াম অক্সাইডটা তো আমাদের লাগবে, তাই না? তাহলে ইজ ইকুয়াল m ডিভাইড বাই ক্যালসিয়াম অক্সাইড কত? m of ক্যালসিয়াম অক্সাইড কত? m of ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে যে এটা কত ছিল, ক্যালসিয়াম অক্সাইডের ভর কতটুকু ছিল আমি তো ভুলে গেলাম, এই যে ক্যালসিয়াম অক্সাইডের ভর ছিল 56 গ্রাম, ঠিক আছে? তাহলে 56, দেখতো এখন আবার ঠিক আগের ফরম্যাটটা আসছে কিনা। তাহলে w of calcium oxide is equal 56x divided by 100, মিলছে? 56 divided by 100, 56x divided by 100। ঠিক সেম ভাবে যদি ম্যাগনেসিয়াম কার্বনেটটা হিসাব করি, সেম ভাবে যদি সেম ফর ম্যাগনেসিয়াম কার্বনেটটা হিসাব করতে পারি, হ্যাঁ। কেমনে? আমরা কি লিখতে পারি, n of ম্যাগনেসিয়াম কার্বনেট is equal কত, n of ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে w of magnesium carbonate divided by m of magnesium carbonate, is equal w of magnesium oxide divided by m of magnesium oxide, সেখান থেকে আমাদের w of ইয়া লাগবে, কি বলে, w of magnesium oxide লাগবে। তাহলে w of magnesium oxide is equal w of magnesium carbonate into, আমি ডাইরেক্ট করে বলতেছি আর কি, m of magnesium, আগে ডাইরেক্ট ফরম্যাটটা সাজাই ফেলতেছি, ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইড বাই m of ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে m of ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত?
এম অফ ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত, আর ডাব্লিউ অফ ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত, সরি এটা তো লাগবে। আচ্ছা, ডাব্লিউ অফ ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত, 1.84 - x, যেটা আমরা ধরে আসছি, ঠিক আছে। আর ইন্টু এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত, এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর আমি ভুলে গেছি, হয়ে গেল এই যে কত আসছে, 84 গ্রাম, ওকে 48 গ্রাম, ওকে 84 ডিভাইড বাই কত, 40, সরি সরি সরি, এখানে হবে 40 আর এটা হবে 84। দেখতো এ ফরম্যাটটা এর সাথে মিলছে কিনা, এই যে এই যে এই যে মিলছে। তাহলে এখন এই দুইটার যোগফল হচ্ছে যে 0.96 গ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি করব আমরা, এরপর আমরা কি করব, এই যে 56x ডিভাইড বাই 100 প্লাস 1.84 মাইনাস এক্স ইন্টু 40 ডিভাইড বাই 84 ইজ ইকুয়াল কত, 0.96 গ্রাম। এরপর বাকি অঙ্ক আগে যেভাবে করছে এভাবে করে ফেলতে হবে। জিনিসটা বুঝতে পারছি, স্টোকিওমেট্রি দিয়ে করলে হয়, ইয়া দিয়ে করলে হয়, তবে এই অঙ্কগুলো আসলে স্টোকিওমেট্রির জায়গায় এমনি নর্মাল নিয়মে করলে ভালো হয়, ঠিক আছে। এই কয়েকটা অঙ্ক আছে শুরুর দিকে, কয়েকটা অঙ্ক স্টোকিওমেট্রি ইউজ আমরা আস্তে আস্তে আসবো। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট অঙ্ক করে ফেলি। নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলছে, নেক্সট অঙ্ক বলছে সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইডের এত গ্রাম মিশ্রণকে এত সালফিউরিক অ্যাসিড সহযোগে তাপিত করা হলো, ভালো কথা। এবং কি করতে বলছে, 1.071 গ্রাম ভরা সালফেটের মিশ্রণ পাওয়া গেল, মিশ্রণটি শতকরা সঞ্চিত করতে। এটাও ঠিক আগের অঙ্কটার মতনই, ঠিক আছে, এটা ঠিক আগের অঙ্কটার মতন। কিভাবে, আমি যদি করি শেপ দ্বারা, ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমি আগে বুঝাই দিই ব্যাপারটা কি হচ্ছে। ধর এটা একটা পাত্র, এখন এই পাত্রের মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে প্লাস পটাশিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে। আর এই সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণের ভরটা হচ্ছে কত, 0.9031 গ্রাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই মিশ্রণের মধ্যে সালফিউরিক অ্যাসিড সহযোগে তাপিত করা হলো, সহযোগে মানে যোগ করাইছে। আমরা এখান থেকে বাইরে থেকে কি যোগ করব, বাইরে থেকে যোগ করব সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যোগ করব। সালফিউরিক অ্যাসিড যোগ করলে তারপর কিছু তাপিত করছে, এই যে তাপ দিলাম, ঠিক আছে, তাপিত করলো। এখন বলতেছে এবং 1.071 গ্রাম ভরের সালফেটের মিশ্রণ পাওয়া গেল। আচ্ছা, এখন দেখতো সালফিউরিক অ্যাসিড যদি এখানে মিশানো হয়, হুম, আচ্ছা, একটা ছোট জিনিস পোলাবেন ভুল করে, ছোট জিনিসটা হচ্ছে যে পোলাবেন ভাবে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড কেন বিক্রিয়া করবে ভাইয়া, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডও লবণ, পটাশিয়াম ক্লোরাইডও লবণ, তো লবণ লবণের সাথে কি বিক্রিয়া করবে, ঠিক আছে। ওরা জাস্ট আলাদা আলাদা ভাবে আছে, সোডিয়াম ক্লোরাইডের মতন করে আছে, পটাশিয়াম ক্লোরাইডের মতন করে আছে। হ্যাঁ, এদের মিশ্রণটার ভর হচ্ছে যে 0.9031 গ্রাম। এখন এখানে সালফিউরিক অ্যাসিড মিশালে এই সালফিউরিক অ্যাসিডটা একবার সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, একবার পটাশিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, তাই না। তাহলে আমরা এখন সলিউশনে আসি। হুম, তাহলে আমরা এখন সলিউশনে আসি। সলিউশন এখন হয়েছে কি, সোডিয়াম ক্লোরাইড এর সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট, Na2SO4, কারণ সালফেট কিন্তু এইভাবে থাকে -2, তো যোজনী কি, টুটা ওর পাশে যাবে, সোডিয়াম প্লাসটা ওর ওর সামনে যাবে, এগুলো তো আশা করি জানো, যেগুলো বাচ্চাদের জিনিস, ঠিক আছে। সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, প্লাস কি উৎপন্ন হবে, প্লাস উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন সমতাকরণ তো করতে হবে, সমতাকরণ করলে এখানে 2 লাগাই দিই, 2 লাগাই দিলে সমতাকরণ হয়ে যাচ্ছে, আর এখানে 2 লাগাই দিই, ঠিক আছে। তারপর হচ্ছে যে ঠিক সেম ভাবে পটাশিয়াম ক্লোরাইডে বিক্রিয়া করবে, সমতাকরণটা সেম টাইপের, কারণ সোডিয়ামের যেমন প্লাস একটা ধনাত্মক চার্জ, পটাশিয়ামেরও তো একটা ধনাত্মক চার্জ, তাহলে ইয়ার সমতাকরণটা সেম থাকবে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে কত হয়, তাহলে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে আর 2HCl উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে আমাদেরকে প্রশ্ন বলছে যে এত গ্রাম ভরের সালফেটের মিশ্রণ পাওয়া গেল, সালফেটের মিশ্রণ। এখন যখন সালফিউরিক অ্যাসিডটা মিশাবো, এখানে মিশাবার পর এগুলো উৎপন্ন হবে না, এখানে হচ্ছে সালফেট কোনটা, সোডিয়াম সালফেট আছে একটা, পটাশিয়াম সালফেট আছে একটা, এই দুইটার ভর হচ্ছে যে দিয়ে দিছে 1.0716 গ্রাম। এই যে আমি যদি বলি এই যে এই দুইটার ভর, এই দুইটা সালফেট না, সালফেটটা আছে, এই দুইটা উৎপন্ন হবে, এই দুইটা সালফেটের কি
ভর, সালফেটের ভর হচ্ছে কি, ভর হচ্ছে যে 1.0716 গ্রাম। বুঝতে পারছি, এই গেল প্রশ্ন। এখন আমরা সলভ করতে হবে। এখন আমাকে বলছে মিশ্রণটির শতকরা সংযুক্তি কত। মিশ্রণটির শতকরা সংযুক্তি কত বলতে ওদের আগে কতটুক ছিল, মানে আগের অঙ্গের মতোই আমরা ধরে নিতে হবে। এখন তো কারো ক্লু দেওয়া নাই, সোডিয়াম ক্লোরাইড দেওয়া নাই, পটাশিয়াম ক্লোরাইড দেওয়া নাই, তো আমরা ধরে নিই। ঠিক আছে, ধরি ধরি সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে 1 গ্রাম। ঠিক আছে, সুতরাং পটাশিয়াম ক্লোরাইড থাকবে কত, পটাশিয়াম ক্লোরাইড আছে 0.9031 মাইনাস 1 গ্রাম। কারণ ও মিশ্রণের মোট ভর কত ছিল, 0.9031 গ্রাম। ঠিক আছে, তাহলে এত গ্রাম। ঠিক আছে, আগের অঙ্কটার মতনই, এখন আগের অঙ্কটার মতনই আমাদেরকে লাগবে সালফেট, কারণ আমাদেরকে ক্লু দেওয়া আছে সালফেট নিয়ে, তো এই দুইটা সালফেটের ভরের ক্লু দেওয়া আছে, তো তার মানে আমাদের হিসাব করতে হবে সালফেটকে নিয়ে, সালফেটকে কাজে লাগে। ঠিক আছে, এখান থেকে বলতে পারি, না এখান থেকে 2 মোল, হ্যাঁ দেখাই যাচ্ছে যে জেনারেল বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে, জেনারেল বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 2 মোল কি সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে আমরা আবারও কি লিখতে পারি, আমরা আবার লিখতে পারি n = W/m। আমাদের তো ভর লাগবে, কিন্তু শতকরা বের করতে বলছে, শতকরা সবসময় কি আমাদের সবকিছু কনভার্ট করে নিতে হবে ভরে। তাহলে W সমান কি লিখতে পারি, সমান W সমান লিখতে পারি n গুণ n, লিখতে পারি না, n গুণ m। তাইলে এখন কি হবে, n হচ্ছে 2, আর সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে কত, সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে যে কত ছিল 23 + 35.5, সোডিয়ামের ভর হচ্ছে 23 আর 35.5। তাহলে হচ্ছে যে ক্যালকুলেটর হয়ে গেল, আচ্ছা আমি এইভাবে লিখে দিই, সোডিয়াম হচ্ছে 23 প্লাস আর ক্লোরিন হচ্ছে 35.5। ঠিক আছে, ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে এক আছে আর গুণ হবে সোডিয়াম সালফেট আণবিক ভর কত, সোডিয়াম সালফেট আণবিক ভর হচ্ছে, সোডিয়াম হচ্ছে যে 23 কিন্তু আছে দুইটা, তাহলে 23 গুণ 2 প্লাস সালফারের আণবিক ভর হচ্ছে 32 আর অক্সিজেন আছে 4টা, তার মানে 16 গুণ 4, তাহলে 16 গুণ 4, ঠিক আছে গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমি সরাসরি করে দিচ্ছি, সরাসরি করে দিলে কত হয় 117 গ্রাম, 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুইভ্যালেন্ট টু কত, ইজ ইকুইভ্যালেন্ট টু 142 গ্রাম সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তার মানে জেনারেল বিক্রিয়া থেকে আমরা পাইছি যে সব জেনারেল বিক্রিয়া হচ্ছে চিরন্তন সত্য, মানে চিরন্তন ভাবে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা চিরন্তন 142 গ্রাম সোডিয়াম সালফেটই পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, কিন্তু আমাদের তো প্রশ্নের কত মান ইউজ করতে হবে, প্রশ্নে আমরা ধরে নিচ্ছি এখানে আসলে অ্যাকচুয়ালি ছিল সোডিয়াম ক্লোরাইড ছিল 1 গ্রাম, তাহলে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে যদি 142 গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, 1 গ্রাম থেকে কত উৎপন্ন সেটা এই যে এটা বের হয়ে যাবে, তারপর সেম ভাবে ওর ক্ষেত্রে যখন কাটাবো ওরটা বের হবে, এই দুইটার ভর হচ্ছে যে এত গ্রাম, ওখান থেকে x এর মানটা বের করে ফেললে আমরা সোডিয়াম ক্লোরাইডে চলে আসবো, তারপর আবার পটাশিয়াম ক্লোরাইড বের করতে পারবো। x এর মান বের করতে করাটা হচ্ছে আমাদের মেইন কাজ এখন। ঠিক আছে, এখন x এর মান বের করতে গেলে আমাদের এই দুইজনের ক্লুই কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি কি যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে 142 গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে, সুতরাং x গ্রাম থেকে কত। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি তাহলে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইড হতে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে সোডিয়াম সালফেট পাওয়া যায়, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট পাওয়া যায়, সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 গ্রাম, 142 গ্রাম। সুতরাং 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 ডিভাইড বাই 117, 117। ঠিক আছে, 117, সুতরাং কত, সুতরাং কত, সুতরাং হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 x ডিভাইড বাই 117। ওকে, তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে ঠিক সেম ভাবে আমি যদি বলি 2 মোল KCl is equivalent to 1 মোল পটাশিয়াম সালফেট K2SO4। হ্যাঁ, এখান থেকে আলটিমেটলি কি বের হবে আমি আর দেখাচ্ছি না, শর্টকাটে করে দিলাম, শর্টকাটে করে দিলে আলটিমেটলি হবে যে 149 গ্রাম KCl হতে পটাশিয়াম সালফেট পাওয়া যায় 174 গ্রাম পটাশিয়াম সালফেট। ঠিক আছে, পটাশিয়াম সালফেট। তো প্রশ্ন মতে এখন, এখন এই দুইটার ভর তো আমাকে দিয়ে দিছে, হ্যাঁ, যে কি ভর দিয়ে দিছে, ভর দিয়ে দিছে যে
হয়ে গেল। আচ্ছা, এখন 149 গ্রাম থেকে 149 গ্রাম KCl থেকে আমরা পাইছি কি, KCl হতে আমরা পটাশিয়াম সালফেট পাইছি, K2SO4 পাইলাম কত, যে 174 গ্রাম, 174 গ্রাম। সুতরাং সুতরাং ইয়াতে কি বলে, এই যে হয়ে গেল এত গ্রাম থেকে কত, ঠিক আছে 0.9031 মাইনাস এক্স, 0.9031 মাইনাস এক্স গ্রাম KCl হতে পটাশিয়াম সালফেট পাওয়া যাবে 174 ডিভাইড বাই 149, কারণ আমি 1 গ্রামে কত পাওয়া যায় মাঝখানে ওইটা হিসাব করি না, ডাইরেক্ট করে বলতেছি, ঠিক আছে, ইন্টু ইন্টু কত 0.9031 মাইনাস এক্স, এটা ঠিক আছে। এখন এই দুইটার যোগফল আমাকে দিয়ে দিছে, কোন দুইটার যোগফল, কোন দুইটার যোগফল দেখি বল, এই যে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল এই কারণে দিচ্ছি যাতে আমরা এক্স এর মানটা বের করতে পারি, আর এক্স এর মান বের করতে পারলে হচ্ছে, ঠিক আছে, এই দুইটার যোগফল তাহলে কত, এখন হচ্ছে যে আমরা বলি, তাহলে এখন আমরা বলতে পারি যে 142x ডিভাইড বাই কত 117 প্লাস 100 কত 74 0.9031 মাইনাস এক্স ডিভাইড বাই 149 ইজ ইকুয়াল কত, কত পদ দিয়ে দিছে ওদেরকে, এই যে কত, এটা না আমাদের পর দেখতো, এই যে অবশেষ যা পাওয়া যাবে, অবশেষ তো এই সালফেট দুইটার ভর, এই তো এটা 1.0716 গ্রাম, 1.0716 গ্রাম, কত 1.0716 গ্রাম। তাহলে এই গেল ম্যাথ, বাকি অঙ্কটুকু নিজেরা করবি, বাকি অঙ্কটুকু নিজেরা করবি, যা করতে বলছে আগের অঙ্কটার মতনই নিজেরা করবি, ওকে। তাহলে এই দুটো অঙ্ক হচ্ছে বইয়ের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ঠিক আছে, এই দুটো অঙ্ক থেকে প্রায় আসে। আর এই অঙ্কগুলো কিভাবে স্টোকিওমেট্রি দিয়ে করা যায় এটাও আমি দেখাই দিছি, নিজেরা করবি, নিজেরা প্র্যাকটিস করলে প্র্যাকটিস হবে। মশা কামড়াচ্ছে রে অনেক, ওকে। তাহলে আমরা পরবর্তী অঙ্কতে অগ্রসর হই, ঠিক আছে, পরবর্তী অঙ্কতে অগ্রসর হয়ে আমাদের নেক্সট অঙ্ক কি, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে যে 27°C তাপমাত্রায় 27°C উষ্ণতা এবং 780 মিলিমিটার পারস্তম্ভ চাপে এবং 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পাওয়ার জন্য কত ভরের, মানে আমাদেরকে হাইড্রোজেন পাইতে হবে, হাইড্রোজেন পাইতে হবে, হাইড্রোজেন পাইতে হবে, হাইড্রোজেন কিভাবে পেতে হবে, এইভাবে এই কন্ডিশন অনুযায়ী হাইড্রোজেন পেতে হবে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনগুলো জাস্ট আমাদের হাইড্রোজেনের, আর কারণ না, ঠিক আছে, পাওয়ার জন্য কত করে জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথটা করি, ম্যাথটা করলাম, ওই জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করা লাগবে। তাহলে প্রথমেই আমাদের শুরুতে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই দিই, তাহলে কি উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে, এই যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এখন বলছে যে এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হবে, এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হবে, এই হাইড্রোজেনের কন্ডিশন হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে কত, টেম্পারেচার হচ্ছে যে 27°C। হ্যাঁ, এটাকে আমরা ক্যালভিনে নিয়ে যাই, 273 যোগ করলে কত হবে, 300 ক্যালভিন, 300 ক্যালভিন। আরো ক্লু দেওয়া আছে এটার, এটা ক্লু হচ্ছে পি প্রেসার হচ্ছে 780 মিলিমিটার পারস্তম্ভ চাপ। হ্যাঁ, 780 কে আমরা কি জানি, 780 ডিভাইড বাই 760, 760 কারণ অ্যাটমসফিয়ারে নিতে হবে। হ্যাঁ, মিলিমিটার থেকে অ্যাটমসফিয়ারে নেওয়ার এসব কনভার্সন আমি কিন্তু শুরুতে দেখাই দিয়ে আসছি, ঠিক আছে, শুরুতে একদম শুরুতে অঙ্কগুলো, কারণ আমরা কি জানি 760 মিলিমিটার পারস্তম্ভ সমান 1 অ্যাটমসফিয়ার, সুতরাং 1 মিলিমিটার পারস্তম্ভ চাপ সমান কত, তাহলে 780 মিলিমিটার পারস্তম্ভ চাপ সমান কত, ঠিক আছে। তাহলে কত হয়, আমার ক্যালকুলেটর গেল কই, 780 ডিভাইড বাই 760, তাহলে 1.02, ঠিক আছে, 1.02। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1.02 অ্যাটমসফিয়ার, ওকে।
তারপর আমাদের আর কি ক্লু দিছে, ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি ভি সমান কত দিছে 500 সেন্টিমিটার কিউব। আর 500 সেন্টিমিটার কিউব যা কথা 500 মিলিলিটার তা কথা, 500 মিলিলিটারও তা কথা। আর 500 মিলিলিটারকে আমরা কোথায় নিতে হবে, অবশ্যই আমাদেরকে লিটারে নিতে হবে। লিটারে কেমনে নিব, 500কে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসে 0.5 লিটার, 0.5 লিটার। ওকে, তাহলে এই কন্ডিশন। আচ্ছা এই কন্ডিশনগুলো হাইড্রোজেনে কেন দিয়ে দিছে, হ্যাঁ এই কন্ডিশনগুলোতে আমরা কি করব, এখন একটা জিনিস চিন্তা করতো, এই কন্ডিশন থেকে আমরা হাইড্রোজেনের ভরটা বের করে ফেলতে পারি কিনা। হাইড্রোজেনের ভরটা আমরা জানি, একটু বুদ্ধি চালাক না হলে দুনিয়াটা এখন কঠিন। আমরা জানি পিভি সমান এনআরটি, তাই না, এনআরটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এন ইজ ইকুয়াল পিভি বাই আরটি। তারপর এখান থেকে আমরা লিখতে পারি না এন মানে কি ডাব্লিউ বাই এম না, আমাদের তো ডাব্লিউটা লাগবে যে হাইড্রোজেনের ভর কতটুকু ভরে তৈরি হয়েছে, হ্যাঁ তারপরে আমরা হিসাব করতে পারবো আরটি। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কত লেখা যায়, ডাব্লিউ ইজ ইকুয়াল লেখা যায় না পিভি এম ডিভাইড বাই আরটি, আরটি। তাহলে এখান থেকে আমরা যদি পি এর মান বসাই, পি এর মান কত বেশি 1.02, বি এর মান কত বেশি 0.5, হ্যাঁ ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর কত, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। কেন 2, কারণ এস টু এম, বড় হাতের এম হচ্ছে কি 2 হবে, এম হচ্ছে 2, কারণ একটা হাইড্রোজেনের ভর 1, তাহলে এস টু না, এস টু হলে 2 হবে না, হ্যাঁ। আর আর এর মান কি বসাবো, অবশ্যই 0.0821, হ্যাঁ 0.0821। কেন আর এর মান 0.0821 বসাবো, কারণ এখানে আমি প্রেসারের মানটা অ্যাটমসফিয়ারে বসাইছি আর বি এর মানটা লিটারে বসাইছি, হ্যাঁ তাহলে আর এর মানটা বসাইতে হবে 0.081 এ, ঠিক আছে। আর এখানে কত হবে, আর টি হচ্ছে 300, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ভরটা চলে আসতেছে, হাইড্রোজেনের ভর হচ্ছে যে 0.04166 গ্রাম, এটা হচ্ছে হাইড্রোজেনের ভর। আমাদেরকে বলছে এই গ্রামের হাইড্রোজেন ভর পেতে পাওয়ার জন্য কত ভরের জিঙ্ক লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে হবে, কত ভরের জিঙ্কটা এখন করতে হবে, এখন আমরা বের করব, ঠিক আছে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটা বিক্রিয়াটা খেয়াল করি, আমরা বিক্রিয়াটা খেয়াল করলে লিখতে পারবো যে 1 মোল হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 1 মোল জিঙ্ক, লিখতে পারবো না, দেখতো জেনারেল বিক্রিয়া থেকে আমরা আগে নিজে থেকে একটা ক্লু বের করে ফেলি, 1 মোল হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 1 মোল জিঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এই n ইজ ইকুয়াল তাহলে w সমান কি হবে, n ইনটু m না, ওই যে আগের অঙ্কগুলোতে দেখাই দিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 1 গুণ, আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 গ্রাম কত হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, তাহলে হচ্ছে যে 1 পয়েন্ট, এখানে জিঙ্কের ভর হচ্ছে এটা 1, এটা 1 মোল, আর m আণবিক ভর গুণ করলে আর জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.4, 65.4 গ্রাম জিঙ্ক, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখান থেকে আলটিমেটলি দাঁড়াবে যে 2 গ্রাম হাইড্রোজেন থেকে, 2 গ্রাম হাইড্রোজেন অলওয়েজ পাওয়া যায় কত গ্রাম থেকে, 65.4 গ্রাম জিঙ্ক থেকে, এটা অলওয়েজ পাওয়া যায় 2 গ্রাম হাইড্রোজেন, এটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে এখন আমরা লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে, জিঙ্ক থেকে। সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 65.4 ডিভাইড বাই 2 গ্রাম জিঙ্ক থেকে, ঠিক আছে। সুতরাং সুতরাং আমরা কি পাইছি, সুতরাং এত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কত গ্রাম জিঙ্ক থেকে, এটাই বের করতে বলছে, ঠিক আছে। এত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে, কত গ্রাম জিঙ্ক থেকে, তাহলে 65.4 ইন্টু 0.04166 ডিভাইড বাই 2 গ্রাম জিঙ্ক থেকে, ঠিক আছে। তাহলে আনসার আসে এটা 1.3625 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার আশা করি। তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি বলতেছে, আমাদের নেক্সট অঙ্ক বলতেছে চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতার চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আচ্ছা প্রথম কথা, চুনা পাথরের একটি নমুনা, চুনা পাথরের সঙ্গে কি ক্যালসিয়াম কার্বনেট, ওখানে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 96%, বাকি 4% হচ্ছে ভেজাল, ঠিক আছে। তো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে, আচ্ছা আমাদের আগে ধাপে ধাপে সলিউশন করে ফেলি, এটা সলিউশন
সলিউশন। আচ্ছা 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 100 গ্রাম চুনা পাথর, অ্যাকচুয়ালি 100 গ্রাম পার্সেন্টেজ হিসাব না, 100 গ্রাম চুনা পাথরে আসলে ক্যালসিয়াম কার্বনেট আছে 96 গ্রাম, কারণ 96% এটা একটা ক্লু দিছে। আসলে ক্যালসিয়াম কার্বনেট আছে কত, 96 গ্রাম। সুতরাং 1 গ্রাম চুনা পাথরে আসলে ক্যালসিয়াম কার্বনেট থাকবে কত, 96 ডিভাইড বাই 100। সুতরাং 150 গ্রাম, কারণ আমাদেরকে হিসাব করতে বলছে 150, ওই চুনা পাথরের স্যাম্পল থেকে হিসাব করতে বলছে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট এগুলো তো ক্লাস 9 10 করে আসার কথা, 96 গুণ 150 ডিভাইড বাই 100, ঠিক আছে। তাহলে এটার আনসার আসে কত, এটার আনসার আসে 144 গ্রাম। তার মানে 150 গ্রাম চুনা পাথরের যে স্যাম্পলটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবে, ওই স্যাম্পলের মধ্যে অ্যাকচুয়ালি 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে না, ওই স্যাম্পলের মধ্যে আসলে অ্যাকচুয়ালি 144 গ্রাম হচ্ছে মেইন ক্যালসিয়াম কার্বনেট থাকে। এখন হচ্ছে আমরা বিক্রিয়াটা দেখি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা বিক্রিয়াটা দেখি, এখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন HCl এর বিক্রিয়া হবে, HCl এর বিক্রিয়া হবে, তখন স্বাভাবিকভাবে কি তৈরি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার পর আর কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, প্লাস পানি তৈরি হবে, ঠিক আছে, প্লাস পানি তৈরি হবে। এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি, মানে ধাতব কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে যে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে না, এই কার্বন ডাই অক্সাইডটা কি পরিমাণ পাওয়া যাবে। প্রথমে তাহলে আমাদের জেনারেল বিক্রিয়া থেকে আসলে একটা ক্লু নিজেরা বের করে ফেলতে হবে, তারপর প্রশ্নের মান ইউজ করে আমরা বের করব, ঠিক আছে। জেনারেল বিক্রিয়া থেকে কেমন ইউজ করব, এখানে ইজিলি লেখা যাচ্ছে যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি যে, আমি সরাসরি করে দিচ্ছি, এটা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু কার্বন ডাই অক্সাইড কত, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ওকে, একটু ক্লিয়ার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে 1 গ্রাম থেকে কত, তাহলে 144 গ্রাম থেকে কত, শেষ অঙ্ক এখানে শেষ। হ্যাঁ, তাহলে আমরা যদি করি অঙ্কটা হয়ে গেল যে 100 গ্রাম, একটু নিচে নামাই দিই, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে জানি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম। এটা হচ্ছে চিরন্তন সত্য থেকে, তাহলে 1 গ্রাম থেকে কত, সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 44 ডিভাইড বাই 100 গ্রাম, ঠিক আছে। সুতরাং হচ্ছে যে ইয়াতে কি হবে, 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত, 44 গুণ 144 ডিভাইড বাই 100 গ্রাম। তাহলে আনসার আসে কত, আনসার আসে 63.36 গ্রাম, ঠিক আছে। এখন আমাদেরকে হিসাবটা দেখতো, আমাদেরকে কার্বন ডাই অক্সাইড হিসাবটা কত লিটার হয় সেটা হিসাব করতে বলছে। হ্যাঁ, আবার এটা হচ্ছে আদর্শ উষ্ণতা ও চাপে, আদর্শ উষ্ণতা চাপে বলতে এসটিপি তে বুঝাইছে, ঠিক আছে, এসটিপি তে বুঝাইছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি না যে, আমরা এখন লিখতে পারি যে মশা জ্বালায় পারতেছি না, n of carbon dioxide is equal to w by m না, তাহলে 63.36 ডিভাইড বাই m কত, m হচ্ছে 44, মানে বরাতের কার্বন ডাইঅক্সাইড আনবে 44, তাহলে আসে 1.44 মোল, 1.44 মোল, মোল পাই গেছি, ঠিক আছে। জাস্ট গ্রামটাকে মোলে কনভার্ট করছি, মানে এত গ্রাম অ্যাকচুয়ালি মোলে কত সেটা হিসাব করছি, ঠিক আছে। মোলে কেন হিসাব করছি, কারণ আমরা আবার এটাও জানি n of carbon dioxide is equal bstp ডিভাইড বাই 22.4, 22.4 এটার জন্য। হ্যাঁ, এখন আমরা যদি ইজিলি এখান থেকে বিএসটিপি টা বের করে ফেলতে পারি, বিএসটিপি অফ কার্বন ডাইঅক্সাইড, অফ কার্বন ডাইঅক্সাইড, অফ কার্বন ডাইঅক্সাইড সমান কত, এন অফ কার্বন ডাইঅক্সাইড কত পেয়েছি, 1.44 ইন্টু 22.4, 22.4। তাহলে আনসার কত, আনসার হচ্ছে যে, আনসার হচ্ছে কত হবে, আনসার হচ্ছে 32.256 লিটার, ঠিক আছে, এটা বের হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে, এখন একটা প্রশ্ন আসতে পারে, এই এটা বেসিক এখন থেকে ক্লিয়ার থাকতে হবে এই জিনিসটা, কারণ সামনে এরকম অনেক অঙ্ক আসবে। হ্যাঁ, 150 গ্রাম চুনা পাথরের সাথে না আমরা বিক্রিয়া দিছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের 150 গ্রাম, কিন্তু আমরা হিসাব করছি 144 গ্রাম, কেন, কারণ চুনা পাথরের মধ্যে অ্যাকচুয়ালি ভেজাল হিসেবে
ওরা বলে দিচ্ছে চুনাপাথরটা স্যাম্পলটা ভেজালের 96% ভেজালের। তো আমরা 96% বলতে কি বোঝাই, 100 গ্রাম চুনাপাথরের মধ্যে 96 গ্রাম থাকে আসলে ক্যালসিয়াম কার্বনেট। তো ওখান থেকে আসলে 150 গ্রামে কত থাকে ওইটা হিসাব করছে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এখন তাহলে বাকি ভেজাল অংশ কি হয়? বাকি ভেজাল অংশ এখন 150 গ্রামের মধ্যে 144 গ্রাম মানে ক্যালসিয়াম কার্বনেট পাইছি, তার মানে বাকি 6 গ্রাম হচ্ছে ভেজাল। বাকি 6 গ্রাম কি বিক্রিয়া অংশগ্রহণ করে না? না, করে না। বাকি 6 গ্রাম কখনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তাহলে বাকি 6 গ্রাম কখনো ম্যাথেও আসবে না, মানে ম্যাথে হিসাব করার প্রশ্নই উঠে না। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা নোট করে দিই, জিনিসটা নোট করে দিই যে নোট নোট হচ্ছে যে বিশুদ্ধ ভরে শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। বিশুদ্ধ ভর বলতে জাস্ট উইথাউট ভেজাল, বিশুদ্ধ ভরই শুধু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, শুধু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে। বিশুদ্ধ ভরে শুধু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়ার কোনো বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। অর্থাৎ অর্থাৎ বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের, অর্থাৎ বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের কোনো বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো তার বিশুদ্ধ ভর। কারণ তার বিশুদ্ধ ভরে অনলি বিক্রিয়া অংশগ্রহণ করবে। বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর, বিশুদ্ধ ভর। ওকে, তাহলে এই গেল আরেকটা অঙ্ক। তাহলে এবার আরেকটা অঙ্ক করি। তাহলে একটা অঙ্ক কি বলে দিছে, একটা অঙ্ক বলে দিছে যে 12.5 গ্রাম চুনাপাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এত উষ্ণতায়, এত চাপে, এত আয়তনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ওই চুনাপাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? তার মানে 12.5 গ্রাম যে চুনাপাথরটা ইউজ করা হয়েছে, হ্যাঁ 12.5 গ্রামই ক্যালসিয়াম কার্বনেট ছিল না, ওর মধ্যে কিছু ভেজাল ছিল। হ্যাঁ, তার মানে এটা কেমনে বের করবো কতটুকু ভেজাল ছিল কতটুকু ইয়ে করছে? কেন? যতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করবে, যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করবে ওই পরিমাণটাই হচ্ছে তার বিশুদ্ধ। ঠিক আছে, ওই তার মানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া অংশগ্রহণ করছে কত সেটা বের করা লাগবে। এটা কেমনে বের করবো? প্রথমে আমরা একটা জেনারেল বিক্রিয়া লিখবো। জেনারেল বিক্রিয়া হচ্ছে মানে ক্যালসিয়াম কার্বনের সাথে HCl বিক্রিয়া করলে কি হয় তা আমরা সবাই জানি। ক্যালসিয়াম কার্বনের সাথে আমরা কি করছি, HCl বিক্রিয়া করাইছি। ঠিক আছে, একটু আগে বিক্রিয়াটা দেখাইছি। ওকে, মশার জালে পাচ্ছি না। ক্যালসিয়াম কার্বন HCl বিক্রিয়া করলো, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এখানে সমতাকরণ করলে দেখা যায় যে এখানে সমতাকরণ তো করা লাগবে না। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হচ্ছে, এটা আবার প্রশ্ন অনেক ক্লু দিয়েছে, মানে বিক্রিয়া করে 37°C উষ্ণতায় এত চাপে এত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই যে আবারও এখান থেকে ভরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, কি কি দেওয়া আছে আমাদেরকে? আমাদেরকে দিয়ে দিছে টেম্পারেচার ইজ ইকুয়াল 37°C। 37°C মানে কি? 310 কেলভিন, 310 কেলভিন। ঠিক আছে, তারপর আমাদেরকে আরেকটা ক্লু দিছে কি? প্রেসার। প্রেসার ইজ ইকুয়াল কত দিছে? 99.99 কিলোপ্যাসকেল। কিলোপ্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করা আশা করি আমরা জানি। ঠিক আছে, এটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে গেলে কি কি করতে হবে? 99.9999 ডিভাইড বাই 101.325 কিলোপ্যাসকেল দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যাটমসফিয়ার কত চলে আসে? অ্যাটমসফিয়ার চলে আসে এটা কত কত আমি যদি ক্যালকুলেটর মানে 99.99 ভাগ 101.325, হ্যাঁ, তাহলে 0. এই কিভাবে অ্যাটমসফিয়ার নিচ্ছি এগুলো কিন্তু প্রথম ক্লাসে দেখাই দিয়ে আসছে। 0.9868 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল প্রেসার। তারপর গেল আমাদেরকে আরেকটা ক্লু দিচ্ছে, সেটা হচ্ছে আয়তন। ডেসিমিটার কিউব যা কথা, লিটারও তা কথা, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে বি সমান আমরা সরাসরি লিখে দিতে পারি 2.53 ডেসিমিটার কিউব যা কথা, 2.53 লিটারও তা কথা। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি আশা করি। ওকে, তাহলে এখন কি করতে হবে? এখন করতে হবে যে এখন আমরা এখান থেকে আমরা ইজিলি ইয়া বের করতে ফেলতে পারি, এই যে কার্বন ডাইঅক্সাইডে, আর কার্বন ডাইঅক্সাইডের ভর কত জানি? আণবিক ভর আমরা জানি যে m সমান হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, এখান থেকে আমরা w কত, যে কত ভরের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা বের করবো। ঠিক আছে, মানে ছোট হাতের m। তো আগের অঙ্কটার মতন তাই আমি সূত্রটা ডাইরেক্ট লিখতেছি না, ডাইরেক্ট লিখে ফেলতেছি যে m is equal PVM ডিভাইড বাই RT আসবে। PVM বাই RT, তো এখান থেকে মানগুলো বসাই দিলে
মানগুলো বসাই দিলে আর এর মান কত বসাবো, আর এর মান অবশ্যই 0.081 বসাবো, কারণ ভি এর মান বসাচ্ছি লিটারে আর প্রেসারের মান বসাচ্ছি অ্যাটমসফিয়ারে, ঠিক আছে। 0.0821 আর এর মান, ঠিক আছে। তাহলে এটা মানটা বসাই দিলে আলটিমেটলি আসবে, আমি সরাসরি লিখে দিচ্ছি 4.3126 গ্রাম, ঠিক আছে, 4.3126 গ্রাম। তাহলে এখন আবার জেনারেল বিক্রিয়া থেকে আমরা যদি ক্লু বের করতে চাই, আমাদেরকে তো ক্যালসিয়াম কার্বনেট হিসাব করে আর কার্বন ডাইঅক্সাইড হিসাব করতে হবে, কারণ এই দুটারই মোটামুটি একটু যা ক্লু দিছে, মানে ক্লু দিছে বলতে কি, এখন আমরা সরাসরি হিসাব করব। সরাসরি হিসাব করব বলতে যে আসলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে, হ্যাঁ। তো এটা বের করার জন্য আগে আমাদেরকে জেনারেল বিক্রিয়া থেকে আমরা নিজের একটা ক্লু বানিয়ে নিব, চিরন্তন সত্যের ক্লু। ওই চিরন্তন সত্য ক্লু তার মানে এত জেনারেল বিক্রিয়া থেকে তো কিছু একটা পাবো যে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এত গ্রামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কার সাথে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে সেটা বের করলে ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি কত গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, এখন জেনারেল বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিই, সরাসরি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে চিরন্তন সত্যের কথা, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি না যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কোথায় গেল, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে। তাহলে আমাদেরকে বের করতে হবে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত পাওয়া যায়, কারণ আমাদেরকে প্রশ্ন বলে দিছিল যে বিক্রিয়াটা করে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এত গ্রামের। যদি ক্লুগুলো এগুলো দিয়ে দিছে, এগুলো ইনডাইরেক্টলি ক্লু দিয়েছে যে কত গ্রাম উৎপন্ন হচ্ছে সেটা বের করে ফেলার জন্য, সেটা আমরা বের করে ফেলতে পারছি, এত গ্রাম উৎপন্ন হবে। তার এত গ্রাম উৎপন্ন হচ্ছে মানে কি, এত গ্রাম কার জন্য উৎপন্ন হয়েছে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই বিক্রিয়া অংশগ্রহণ করার কারণে এত গ্রাম উৎপন্ন হয়েছে সেটা বের হয়ে যাচ্ছে না। সুতরাং যে 4.3126 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কত থেকে, 100 ইন্টু 4.326 ডিভাইড বাই 40 গ্রাম, 44 গ্রাম হতে, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এটার আনসার কি হবে, এটার আনসার হবে যে এম অফ ক্যালসিয়াম, আচ্ছা 9.809 গ্রাম, তার মানে 12 এই যে 12.54 গ্রাম চুনাপাথরের মধ্যে অ্যাকচুয়ালি চুনাপাথর ছিল 9.809 গ্রাম, ঠিক আছে। এই এতটা ছিল, এতটুকু অংশ ছিল বিশুদ্ধ, এতটুকু অংশ ছিল বিশুদ্ধ। তাহলে এটা গেল একটা অঙ্ক। এখন আমরা আরেকটা অঙ্ক করে দিই, আরেকটা অঙ্ক আমি ডাইরেক্ট নোট, আমার নোট খাতায় দেখা দিচ্ছি, যে হিমেল ভাই নোট খাতা। তো কেন দেখা দিচ্ছি, কারণ হচ্ছে এতক্ষণ অনেক অঙ্ক করাইছে, এখন হচ্ছে সিস্টেমটা বুঝে যাবার কথা। 0.20 কেজি মার্বেল পাথরকে, মার্বেল পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে কেজি কত 10% W/W নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা বিক্রিয়াটা, জেনারেল বিক্রিয়াটা লিখে ফেলি যে ক্যালসিয়াম কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বিক্রিয়াগুলো কিন্তু সঠিকভাবে লিখতে পারতে হবে, নাহলে ম্যাথ ফুল ভুল হয়ে যাবে, ঠিক আছে, ম্যাথ ফুল ভুল হয়ে যাবে, ইভেন সমতাকরণগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, এই ক্যালসিয়াম কার্বনেটের ভর দিয়ে দিচ্ছে 0.2 কেজি, মানে ডাব্লিউ ছোটাতে ডাব্লিউ মানে এম দিছে, আমরা তো কেজি দিয়ে অঙ্ক করি না, আমরা গ্রাম দিয়ে অঙ্ক করি, ঠিক আছে, গ্রামে কনভার্ট করলাম। আর এটা ক্লো দিচ্ছে, এটা হচ্ছে 10% W/W নাইট্রিক অ্যাসিড। তো বিক্রিয়া থেকে ইজিলি দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল নাইট্রিক অ্যাসিড, এই যে 2 মোল নাইট্রিক অ্যাসিড। তাহলে 100, এটাকে নরমাল একটা জিনিসের নিয়ে আসতেছি, জেনারেল ক্লুতে নিয়ে আসতেছি, মানে জেনারেল সমীকরণ থেকে আমরা ক্লু নিয়ে আসতেছি। তাহলে এখান থেকে পাইছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অলওয়েজ 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অলওয়েজ 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কারণ আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন দেওয়া আছে কত, 200 গ্রাম, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাইট্রিক কত গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, 252 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখন নাইট্রিক অ্যাসিড আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 10% W/W, 10% W/W দ্বারা কি বোঝাচ্ছে, 10 গ্রাম নাইট্রিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায়, 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় 100 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণ থেকে, মনে আছে ওই যে 10% W/W/W/B গুলো দ্বারা কি বুঝাইতো, যেটা এখানে থাকতো এটা হচ্ছে উপরের W বুঝাইতো, আর নিচেটাকে আমরা কি ধরতাম 100 ধরতাম, তাই না। এই যে 10 গ্রাম
নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় 100 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণ হতে, তাহলে 252 গ্রাম পাওয়া যাবে কত হতে? এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই যে কত গ্রাম এত অ্যাসিড প্রয়োজন হবে, তাহলে 252 গ্রামের জন্য 10% এর জন্য কত হিসাব হয় সেটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে গেল এই গেল আজকের ক্লাস, নেক্সট ক্লাস আবার দেখা হবে।